আমাদের নিয়মিত আয়োজন স্বাধীন আলাপে আপনাদের স্বাগত। সাথে আছি আমি রূপনুদ্দৌলা সোহেল। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক কর্মসংস্থানের গুরুত্ব। এ বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ গোলাম হায়দার, লেখক ও সমাজ বিশ্লেষক। আরো উপস্থিত আছেন কে এম শাহজুল ইসলাম সাজু, সংগঠক প্রবাসী অধিকার রক্ষা পরিষদ। স্বাগত আপনাদের। আমি প্রথমেই চলে যেতে চাই সাজু ভাইয়ের কাছে। আপনার কাছে আমি জানতে চাইব, বৈদেশিক কর্মসংস্থান তৈরিতে অন্তর্বর্তী সরকারের পর বর্তমান সরকারের সফলতা কতটুকু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভিএন টেলিভিশনের সমস্ত দর্শক আপনি শুনছেন। যে প্রশ্ন আপনি করছেন, অন্তর্বর্তী সরকার বা অতীতের সরকারের কথা বলেন নাই। অন্তর্বর্তী সরকার, বর্তমান সরকারের মেয়াদ সম্ভবত মাত্র 3 মাস। এই 3 মাসে তাদের কর্মতৎপরতা বলতে যদি আমি বলি, তারা নতুন কোনো বাজারের সন্ধান এখন দিতে পারে নাই। বাট আমি দেখছি দুই একটা দেশ সফর করছে সংশ্লিষ্ট মন্ত্রী বা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, আরিফুল হক সহ দেখলাম যে টিম মালয়েশিয়া থেকে। তো মালয়েশিয়ার বাজারটা অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার যেভাবে চেষ্টা করছে, আমরা দেখছি হয়ে যাচ্ছে, হচ্ছে, হবে। কিন্তু এখানে একটি বিশাল অন্তরায় আছে, এটা দেশে এবং বিদেশে। মানে আপনারা জানেন যে একটা সিন্ডিকেটের মধ্যে দিয়ে বাজারটা পরিচালিত হয় বিভিন্ন সময়। কখনো কখনো আমরা শুনছি যে বাজারের কথা আছে আর কি, এইটা মালয়েশিয়ানরা নাকি সিন্ডিকেট পছন্দ করে। আমাদের মন্ত্রীদের, আমাদের উপদেষ্টাদের মুখে আমরা বারবার এই কথাগুলো শুনছি। কিন্তু সিন্ডিকেট সাধারণ ব্যবসায়ীরা এগুলো চায় না। কিন্তু সাম্প্রতিক সময় এই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল একটি কথা বলছেন যে ওই দেশের ইচ্ছার বাইরে গিয়ে বাজার খোলা যাবে না। এই ধরনের একটা ইঙ্গিত তুলে দিচ্ছে, অর্থাৎ আমরা সেটাই বুঝি যে সেই আবার সিন্ডিকেট। এই শব্দটা শুনতে খারাপ, কিন্তু বাজারটা এভাবেই ওপেন হয় বারবার। এখন কার্যত কোনো দেশেরই ওইভাবে খোলা নেই, কোনো কর্মসংস্থানের সুযোগ এই মুহূর্তে তেমন নেই বলে চলে। কারণ আমাদের মূল বাজার হলো মিডল ইস্টের সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, এই কয়েকটি নির্দিষ্ট দেশ। কাতার বন্ধ প্রায় টুকটাক যায়, তাও বিভিন্ন জটিলতায় হয়রানির শিকার হচ্ছে যারা ব্যবসায়ী, তারাও যারা যাচ্ছেন তারাও। এটা অন্য আলোচনা, যেমন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ম্যান পাওয়ার যে ধরনের সিদ্ধান্ত নেয় বিভিন্ন সময়, মূলত এই বাজারগুলোকে নষ্ট করা হয়। আপনারা ব্যবসায়ীরা যারা ভিসা আনেন তারা কার্যত সহযোগিতা পাচ্ছেন। আমাদের যে বিএমইটি যে ছাড়পত্র দেয়, এই ছাড়পত্র নিতে গিয়ে বিভিন্ন সময় আপনারা নিউজ দেখবেন যে এই কাতার বন্ধ, কাতার দিচ্ছে না, আন্দোলন করে, তারপর খুলে এই অ্যাটেস্টেশন ছাড়া দিবে না। এই যে সত্যায়নের প্রশ্নটা আসে না, এটা বারবার আপনার এই বাজারটাকে আমরা যেভাবে দেখি যে বাজারটাকে বারবার বাধাগ্রস্ত করা হয়। সরাসরি বলবে না যে আমরা পাঠাবো না বা আমরা নিব না, এখানে অন্য কারো প্ররোচনায় বাজারটাকে নষ্ট করা হয়। আমরা দীর্ঘদিন এটার সাথে দেখলাম যে আসলে আমাদের দেশ থেকে যখন এই কর্মীরা যায়, বাজারটা যখন ভালোভাবে চলছিল বিভিন্ন দেশে, যেমন কাতার কথাই বললাম, হঠাৎ করে এটা এই দেশের মধ্যে একটা চক্র আছে, তারা চায় বাজারটা বাধাগ্রস্ত। তখন কি করে? তখন দেখা যায় যে আপনার লাখ লাখ লোক যাচ্ছে, মাঝখান দিয়ে তারা একটা শর্ত জুড়ে দেয়। এরা সুশীল, এরা কখনো এনজিও রূপে আসে, কখনো এই দেশেরই বড় কর্মকর্তা, তারা অন্যত্র বিক্রি। আর এই কথা শুনলে আপনি অন্যভাবে নিবেন যে কেমন কথা, অন্যত্র বিক্রি। হ্যাঁ, আমাদের দেশে যারা সরকারি বড় কর্মকর্তা সবাই না, তারা কখনো কখনো দেশের এজেন্ডা বাদ দিয়ে ভিনদেশ এজেন্ডা বাস্তবায়ন করে। যখন আমরা দেখতে পাই যে একটা সুশৃঙ্খল পরিবেশন সেক্টরটাকে যখন অস্থির করে দেওয়া হয় বা এই বাজারটাকে আঘাত দেওয়া হয়, যেমন মনে করেন এক ব্যক্তি কাতারের একজন ব্যবসায়ী, সে 1000 ডিমান্ড আছে, 1000 লোক পাঠানো, সে অলরেডি 300 লোক পাঠিয়ে দিয়েছে। হঠাৎ করে বিবৃতিতে চিঠি আসলো মন্ত্রণালয় থেকে যে কালকে থেকে এটা সত্যায়ন লাগবে। আপনাকে মনে রাখতে হবে যে কাতারের ভিসা অনলাইন বেস, অর্থাৎ কাতারের যে ফরেন মিনিস্ট্রি ওই দেশে, তাদের কি অনলাইন পোর্টাল আছে যেখানে দেখা যায় যে এই ভিসার পাসপোর্ট নাম্বার দিলে, চেক দিলে দেখা যায় যেটা অনলাইনে আছে এবং সঠিক। এই সঠিকতা যাচাইয়ের জন্য
কোথাও যেতে হয় না, আপনি পাসপোর্ট নাম্বার দিলেই আপনার এই ঢুকে আপনি বুঝতে পারবেন বিষয়টা সঠিক। যে কেউ এমনকি কম্পিউটার দোকানে গেলে বলতে পারবে যে বিষয় সঠিক। তারপরও এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয় যে সত্যায়ন লাগবে। সত্যায়ন কি? আমাদের দেশের যে দূতাবাস কাতারে আছে, ওইখানে কোম্পানি তার কাছে যাবে, সে বলবে হ্যাঁ ঠিক আছে, তারপর এখানে লিমিট বুঝবে যে হ্যাঁ ঠিক আছে, তারপর সার্কুলার দিবে। এইটা মানে শোনানো হয় হয়তো বা শ্রমিকের অধিকার বা শ্রমিকের পক্ষে, শ্রমিকের স্বার্থ, কার্যত একটা বাজার বন্ধের অন্তরায়। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসছি। এখন আপনার প্রশ্নের সূত্র ধরে আমি গোলাম হায়দার ভাইয়ের কাছে জানতে চাইবো, এই যে সিন্ডিকেটের কথা বললেন, এই সিন্ডিকেটের প্রভাবে যে শ্রম বাজার বন্ধ, এখন বলতে গেলে প্রায় বন্ধের মতোই, মালয়েশিয়ার কথা যেভাবে বললেন, সেই কারণে কি আমাদের রেমিটেন্স বাধাগ্রস্ত হচ্ছে না? ধন্যবাদ কনকদৌলা সোহেল ভাই এবং আমার সহ আলোচক শাহজুল ইসলাম সাজু এবং টিভিএন 71-এর দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা এবং আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের আলোচনায় যাওয়ার আগে সূচনায় আমি একটি কথা বলতে চাই। আমরা আমাদের যে অভিবাসনের ইতিহাস, সেখানে একটু আমাদেরকে দৃষ্টি দিতে হবে। একটা প্রবচন আছে, যদি যাও বঙ্গে ভাগ্য যায়, কপাল যায় সঙ্গে। একটা সময় এই প্রবচনটা কেন আসলো আমাদের এই সংস্কৃতি? একটা প্রবচন কিন্তু একটা জাতিগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য বা কারণ, সময়কে ব্যাখ্যা করে। যখন আমরা বলতাম যে যদি যাও বঙ্গে কপাল যায় সঙ্গে, তখন বঙ্গ ছিল, এই বঙ্গ বলতে আমাদের এই বাংলাদেশ, মানে বেশিরভাগটা ধরি বাংলাদেশ এবং এখন পশ্চিমবঙ্গের যে সব এলাকা ছিল, বঙ্গদেশ ছিল, যেটা আজ থেকে 100, 200, 500 বছর বা 1000 বছর আগে। তখন এই দেশের যে প্রাচুর্য ছিল, যে ঐশ্বর্য ছিল এবং যে সমস্যা সংকুলতা ছিল, তখন এই বাংলায় মানুষ আসতো তার জীবিকার সন্ধানে। আজ এত বছর পরে এসে এই বাংলাদেশের মানুষই আবার জীবিকার সন্ধানে, উন্নত জীবনের সন্ধানে অভিবাসী হচ্ছে। তো প্রেক্ষাপটটা সময়ের বিবর্তন ঘটতে গেল কেন, সেটা যদি বলতে যাই, তার প্রেক্ষাপট হলো আমরা আস্তে আস্তে বিশ্ব অর্থনীতিতে পশ্চাৎপদ জাতি হিসেবে পৌঁছে গেছি। আমাদের উপর দিয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো আমাদেরকে লুণ্ঠিত করেছে, সেই ইংরেজরা লুণ্ঠিত করেছে, সেই মারাঠারা লুণ্ঠিত করেছে, সেই বর্গীরা লুণ্ঠিত করেছে, সেই মোগল সাম্রাজ্য লুণ্ঠিত করেছে। আমরা লুণ্ঠনের শিকার হয়েছি, আমরা নিঃস্ব হয়ে গেছি। এখন আসি আপনার প্রশ্নে, যে আমরা এই বাস্তবতা থেকে যেটা শিক্ষা পেলাম, আমার এই ভূমি, এই মাটি কিন্তু অসম্ভব উন্নয়নশীল, উৎপাদনশীল এবং অগ্রগতির একটা পর্যায়ে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি। কিন্তু তারপরেও কেন আমরা বিদেশে গিয়ে আমাদের শ্রম বিক্রি করব, সেটা আমরা করছি। এখন আপনার প্রসঙ্গে আমি আসি, যে সিন্ডিকেট সমস্যার কথা বলেছেন, আসলে আমাদেরকে ওইসব দেশের বাস্তবতা বুঝতে হবে। আমার সমালোচক যে মালয়েশিয়ার ব্যাপারে যে সিন্ডিকেট সমস্যা হচ্ছে, আমি এখানে একটু ভিন্ন মত প্রকাশ করতে চাই। আপনারা জানেন যে মালয়েশিয়ার যে সোর্স কান্ট্রি, যেসব দেশ থেকে তারা জনশক্তি আমদানি করে, সেরকম 15টি কান্ট্রি আছে। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, নেপাল, পাকিস্তান, মায়ানমার, ইন্দোনেশিয়া, ফিলিপিনের মতো দেশ রয়েছে। সেখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে অভিবাসন ব্যবস্থা এবং জনশক্তি রপ্তানির যে খাত, এবং তা নিয়ন্ত্রণ করার জন্য যে একটা ব্যবসায়িক শ্রেণীর উদ্ভব হয়েছে, রিক্রুটিং এজেন্সি, এবং এর বাইরেও কিছু ট্রাভেল এজেন্সি, এবং এই রিক্রুটিং ট্রাভেল এজেন্সি সরকারের বৈধতা থাকার পরেও বাহিরে আবার কিছু নামধারী, যাদেরকে যদি আমি বলি সেই মধ্যস্বত্বভোগী দালাল চক্রেরও দৌরত্ব বেড়েছে।
এই একটি সংস্কৃতি আমাদের দেশে ডেভেলপ হয়েছে, মানুষকে সহজ অভিবাসন প্রক্রিয়ার বাইরে নিয়ে গিয়ে একটি জটিলতম প্রক্রিয়ার মধ্যে বাধ্য করা হচ্ছে মানুষের অধিক ব্যয় করে প্রবাসে গমন, এবং সেটি পরিকল্পিত না। এর সাথে যে কথাটি বলেছে, আমাদের কিছু আমলাতান্ত্রিক জটিলতা তো রয়েছে। কিন্তু মালয়েশিয়ার চ্যাপ্টারটা যদি আমি বলি, সিন্ডিকেটটা আসলে ওই অর্থে তারা সিন্ডিকেট কখনোই করতে চায়নি। আপনি যদি দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালে সব মিলিয়ে হয়তোবা 100 বা 150-200 রিপোর্টিং এজেন্সি আছে, পাকিস্তানে 500-র মতো রিপোর্টিং এজেন্সি, কিন্তু আমাদের দেশে 3000-এর উপরে চলে গেছে এখন রিপোর্টিং এজেন্সি। এই ক্ষেত্রে মালয়েশিয়ার মতো দেশের বক্তব্য হচ্ছে যে আমরা যদি 3000 রিক্রুটিং এজেন্সিকেই এই মার্কেটটা ওপেন করে দেই, এবং বাংলাদেশি জানেন যে বিভিন্ন রকমের, আপনার পত্র পত্রিকায় দেখেছেন যে প্রতারণার ঘটনা ঘটে, মানুষের কাছ থেকে অধিক মূল্য নেওয়া হচ্ছে, যেসব কারণে তারা আরো সতর্ক হয়ে বিভিন্ন ক্রাইটেরিয়া দিচ্ছে। এবারও 10টি ক্রাইটেরিয়াকে ভিত্তি করে তারা রিক্রুটিং এজেন্সি সিলেকশনের জন্য আমাদেরকে অনুরোধ করেছে। সেখানে প্রায় 423টি রিক্রুটিং এজেন্সি, সরকারের পক্ষ থেকে 3000-এর মধ্যে 423টি এজেন্সিকে, তার ভিতরে 260টি এজেন্সি 60টি শর্ত পূরণ করতে পেরেছে ক্রাইটেরিয়া, এবং 6টি শর্ত পূরণ করতে পেরেছে আপনার 163। তো এই যে একটা অবস্থা, এটা কি আমি সিন্ডিকেট বলবো? না। এখানে একটা দেশে একই রকমের একাধিক সংস্থা সংগঠন থাকতে পারে, কিন্তু সবার কোয়ালিটি একই রকমের না। সেখানে এ বি সি করা যেতে পারে, কিন্তু এই সুযোগটাই আবার আমাদের বাংলাদেশের কতিপয় অসাধু জনশক্তি ব্যবসায়ী যারা সেটাকে সিন্ডিকেটের রূপ ধারণ করে, এবং মালয়েশিয়ারও কিছু কর্মকর্তা বা আমলা আছেন যাদের সাথে যোগ সাদস্য সিন্ডিকেট একটা রূপায়ণ করে, যেখানে জিরো কস্ট, শূন্য ব্যয়, অর্থাৎ নিয়োগকর্তা নিজেই একজন কর্মী নেয়ার ক্ষেত্রে তার বিমানের টিকিট, তার ভিসা, এবং ওই দেশের সরকারকে যে লেভি, যে শুল্ক দেওয়ার কথা, সেটা কোম্পানি দিবে। শুধু বাংলাদেশ পোষণ থেকে কর্মীর জনশক্তি যে আমাদের বিএমইটি আছে, বিএমইটি থেকে ক্লিয়ারেন্স কার্ডটা নেওয়া এবং ভিসা স্ট্যাম্পিং এবং শারীরিক যে তার সুস্থতার পরীক্ষা, এইটুকু কাজ করে তার চলে যাওয়া। গত বছর, মানে গত বছর বলবো না, গত মৌসুমে যখন 100 রিক্রুটিং এজেন্সি মাধ্যমে লোক গিয়েছে, তখন এটার নির্ধারিত মূল্য ছিল 78,800 টাকা। কিন্তু তখনও আমরা জেনেছি মানুষ 4-5 লাখ টাকা দিয়ে তখন যেতে বাধ্য হয়েছে। এই সিন্ডিকেট কিন্তু সেটা। আচ্ছা, আমি আপনার কাছে আপনার প্রশ্ন ধরেই যাচ্ছি সাজু ভাইয়ের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে যেটা বললেন যে 3000-এর বেশি রিক্রুটিং এজেন্সি আছে, আসলে এই 3000-এর মধ্যে যদি আমি বলি কত পার্সেন্ট রিক্রুটিং এজেন্সি সঠিকভাবে কাজ করছে? এই 3000 এজেন্সি আছে কাগজে কলমে, তো বাংলাদেশে না। এখানে আমি আপনার সাথে আরেকটু শেয়ার করি। আমি যতটুকু জানি, আপনি যেটা কাগজে কলমে বললেন, আমি হায়দার ভাইয়ের সাথে আরেকটু যুক্ত করতে চাইবো যে আপনি বলছেন কাগজে কলমে, কিন্তু আমি দেখছি যে ওই ব্যাঙের ছাতার মতো আছে, ব্যাঙের ছাতার মতো। সেটা রেকর্ডিং এজেন্সি বলতে আপনাকে বুঝতে হবে যে রেকর্ডিং এজেন্সি যেটাকে আমরা বলি সেটা হলো বাংলাদেশ সরকার থেকে তথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিএমইটি থেকে লাইসেন্স প্রাপ্ত, তাদেরকে আমরা রেকর্ডিং এজেন্সি বলি। আর ব্যাংকের ছাতার মতো দেখা যাচ্ছে, আর কোনটা দেখা যাচ্ছে সিভিল এভিয়েশনের ড্রাইভিং লাইসেন্স, যেটা হালকা টাকা দিয়ে করা যায়, ড্রাইভিং লাইসেন্স করে বসে, আবার কেউ লাইসেন্স ছাড়াই বসে নিজে কথা বলছে যে আপনার এই কি বলে দালাল বলি বা মধ্যস্বত্ব বলি, যাই বলি, তারা একটা অফিসে নিয়ে বসে তারপর বললো যে ঠিক আছে আমার অফিস আছে। মানুষ তো আসলে বুঝে না, মানুষ কথা শুনে চেহারা সুরত সুন্দর দেখলে মনে করে এরকম পাঠাই দেবে। বাস্তবতা হলো এই দেশের মানুষও সচেতন, এটা একটা পার্ট, আমরা সচেতন না, এটা একটা সমস্যা। আর এই যে
প্রতারিত হচ্ছে, সর্বশেষ কথা হলো প্রতারিত হচ্ছে বলেই এত কথা। সিন্ডিকেটের বাইরে কোনো অসুবিধা নেই, সিন্ডিকেট একা করুক, সমস্যা নাই। ওই যে ৭৮,০০০ টাকা বলছে না, ৭৮ সামথিং, এই ৭৮,০০০ টাকা যদি পাঠাইতে পারতো কারো কোনো আপত্তি ছিল না। যখনই সিন্ডিকেট বলে আমরা বেশি বেশি সিলেসিলি করি বা বাস্তবতা সবাই বলে দেশি বিদেশি সব জায়গাতে, আপনার আইএলও রিপোর্টে আমরা তখন আটকা করি যে আমরা এত টাকা নিলাম কেন। তো সেই সিন্ডিকেটের নেগেটিভ সাইডটা তখনই আসে যখন ৭৮,০০০ থেকে ৮ লাখ হয়ে যায়, ৫ লাখ হয়ে যায়, ৭ লাখ হয়ে যায়। এটা কেন? এইটা কেন হচ্ছে? এটা হচ্ছে এটাকে যারা নিয়ন্ত্রণ করে, এই সিন্ডিকেট যাকে বলি, এরা ব্যবসাটাকে আর ব্যবসায় রাখে না, কসাইখানায় পরিণত করে। ওই যে ১০০ জন বলি, ১০ জন বলি, উনি যে কথা বললেন যে আরো যদি বাড়াই বা যাই বাড়াই, তারা আসলে ব্যবসায়িক রূপ নেয় না। তখন তারা দানব হয়ে যায়। দানব হয়ে এই সেক্টরটাকে শোষণ করে, করার পরে এই সেক্টরটা আবার যারা নিয়ন্ত্রণ, তারা রহস্যজনক কারণে নীরব হয়ে যায়। নীরব হয়ে যায়। আমরা দেখি যে মন্ত্রী, বিগত সরকারের সময় যখন দেখছি মন্ত্রী প্রশ্ন করা হয়েছে, সাহসী সাংবাদিক আছে তো, প্রশ্ন করে ৭৮,০০০ টাকা বলে আমরা তো প্রুফ দিতে পারবো আপনাকে যে ৫ লাখ টাকা নিতে, ৭ লাখ টাকা নিতে। মন্ত্রী বলে যে তুমি গেছে কেন, এই দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলতে চলবে না। উনি তো যাবি, উনি তো ক্ষুধার্ত, উনি তো বিদেশে যেতে চায়, উনি তো আপনার দর্শন পায় না, আমার দর্শন পায় না। উনি ওই যে মাঝপথে কার কাছ থেকে আসে এসে, তো এখানে এই যে রিপোর্টিং এজেন্সিগুলো দায়িত্বশীল আচরণ করে না, কিন্তু রাষ্ট্র এখানে উদাসীন। রাষ্ট্র আর দেখে না, রাষ্ট্র কাগজে কলমে ৭৮। মজার বিষয় হলো এই যাত্রী যখন আবার ফেরত আসে বাংলাদেশে, তখন আইনে মামলা হয়। তো ২০১৩ সে মামলায় আবার যখন তার ওই সংশ্লিষ্ট রিপোর্টিং এজেন্সি সাজা হয়, তো সেই সাজা হলো ওই ৭৮,০০০ টাকা জরিমানা। সেদের মাঝখানে ৫ লাখ টাকা ওই ব্যক্তি তার লস হলো, ব্যক্তি দিল, এজেন্সি বলে যে আমি তার বেশি নেই, কিন্তু মাঝখানে কে নিল? রাষ্ট্রের এই তৎপরটুকু নাই, না থাকার ফলে যুগ যুগ ধরে রাষ্ট্র রহস্যজনক কারণে নীরব, আর আমরা মাসুল দিয়ে যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ এই কষ্ট পেয়ে যাচ্ছে। আমি আপনাকে আপনার প্রশ্ন থেকে বলতে চাই, যেহেতু আপনি একটা প্রবাসী অধিকার রক্ষা পরিষদ নামে একটা সংগঠনের সংগঠক, তাহলে আপনার এই প্রবাসীর অধিকার রক্ষার নিয়ে যে কথাগুলো আপনি বলছেন, এটা নিয়ে আপনার সংগঠন কি করছে? আমরা এই বিভিন্ন সময় এই সমস্ত অনিয়মের বিরুদ্ধে যে যে প্ল্যাটফর্মগুলো আছে আমরা কথা বলার চেষ্টা করি। আমরা যখনই বিশেষ জটিলতা হয়, ম্যান পাওয়ার দেয় না, পরে বিভিন্ন সময় অদৃশ্য কারণে হোক বা চিঠি দিয়ে বন্ধ করে দেওয়ার মন্ত্রণালয়গুলো পর, আমরা বিভিন্ন সময় এই সাধারণ মানুষের পক্ষে কথা বলে কাজ করি। কিন্তু আসলে আমাদের জায়গা থেকে কি বা করা আছে? রাষ্ট্র যদি তার সঠিক জায়গায় না চলে, এই যে আপনার এখানে আপনি যদি এখন ধরেন ৩ জন মন্ত্রী, আমি যদি ভুল না করি, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাথির কিন্তু এই মন্ত্রণালয়ের দায়িত্ব, প্রতিমন্ত্রী নুরুল নূর, আরিফুল হক চৌধুরী সাহেব আছেন প্রধানমন্ত্রী। এই ৩ জন মন্ত্রী দ্বারা আপনারা ২ মাসে কি কার্য কি পেয়েছেন, কি দেখছেন? আমি তো মনে করি প্রবাসীদের অধিকার রক্ষায় তারা যে নিয়মগুলো করেছে, সেগুলো কোথায় কি বিঘ্নিত হচ্ছে, এটা টিম কাজ করবে, তারা তৎপরতা করবে, তারা গণশুনানি করবে, তারা জনগণের সাথে আবার কথা বলবে, সংশ্লিষ্ট এজেন্সি আছে তাদেরকে ডাকবেন, আপনারা কি সেবা দিচ্ছেন, আমরা কি করতে পারি, কই আমি কোনো কিছু দেখছি না। এক, দ্বিতীয়ত হলো আমার দেশের আপনি যে আপনার যে আজকে টপিক যে প্রবাসী আয়ের ব্যাপারে যে রেমিটেন্সের ঘাটতি দেখা যাচ্ছে, এই বিষয়ে আপনারা উদ্বিগ্ন, রাষ্ট্রগুলো সবাই আপনারা খেয়াল করেন যে বিগত সরকারের সময় বাংলাদেশের অর্থনীতি দেউলিয়া পথ, যখন শ্রীলঙ্কায় দেউলিয়া হয়ে গেছে, আমরা কিন্তু খুব খারাপ অবস্থা ছিলাম। সেই সময় একটা অভ্যুত্থান পরবর্তী সময় ইউনূস সরকার দায়িত্ব নিল। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর এই দেশে রাতারাতি রেমিটেন্স দেশে রিজার্ভ কিন্তু ত্বরান্বিত হয়েছে। এই যে প্রবাসীদের এই কন্ট্রিবিউশন, সেই জায়গায় কিন্তু তাদের সম্মান নাই, প্রবাসীদের কোনো সম্মান নাই এখানে। এই প্রবাসীরা যেভাবে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে বৈধ চ্যানেলে অর্থনীতি স্বাবলম্বী করলো, তাদের ব্যাপারে রাষ্ট্র উদাসীন। আজকে আমরা শঙ্কিত যে সারা এত বছর ধরে গেছে, গত বছর প্রায় ১২ লক্ষ লোক গেছে ২৫। তো আমরা যদি এবছর আমাদের মনে করি যে এবছর বোধহয় ১২ লক্ষ যাবে না, এবছর ১২ লক্ষ লোক যাবে না, পরিস্থিতি ভালো না। কিন্তু আমাদের এই ৩ জন মন্ত্রীর কথা বললাম বা সংশ্লিষ্ট যারা আছেন, আমলারা আছেন, যারাই আছেন, আমি তো মনে করি আমাদের সম্ভাব্য বাজারগুলো, যেমন দীর্ঘদিন যাবৎ বাহরাইন বন্ধ, টুকটাক ভালোই যেত, ওমান বন্ধ, অনেক লোক ওমানে আছে আমাদের বা গেছে, ৫-৬ বছর ধরে বন্ধ। এখানে দুবাইতে কার্যত বন্ধ, ২-১টা কোম্পানি টুকটাক যায়। এই কাতারের বিষয় নিয়ে অনেক তালবাহানা দেখা যায়। আমি আশা করবো যে তারা এই সেক্টরে যারা স্বনামধন্য ব্যবসায়ী আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই সরকার যেন উচ্চ পর্যায়ের টিম দিয়ে এই দেশগুলো ঘুরে ভিজিট করে, সেমিনার করে, আমাদের দূতাবাসগুলোর কাজে লাগায় এবং নতুন নতুন বাজার যাতে উন্মুক্ত হয়। আগামী দিনে আমাদের এই বাজারটা আমরা সারা পৃথিবীতে
ভালোভাবে ধরে রাখতে পারি, তা না হলে এ দেশের অর্থনীতিতে আরো বড় আঘাত আসবে। আচ্ছা, আমি আপনার কাছে আসছি, আমি হায়দ্রাবাদের কাছে জানতে চাইবো, আমাদের দেশে অতীত সিন্ডিকেট দেখেছি, বিশেষ করে মালয়েশিয়ার বিষয়টা নিয়ে অতীত সিন্ডিকেট দেখেছি। ইভেন 5ই আগস্টের পট পরিবর্তনের পরে অনেক গণমাধ্যমে আপনারা হয়তো দেখেছেন যে 25টা রিক্রুটিং এজেন্সি এনলিস্টেড ছিল, যেটা এই 25টার মধ্যে বেশিরভাগই ছিল আপনার তৎকালীন অর্থমন্ত্রী কামাল সাহেবের, ওনার ফ্যামিলির সবাইকে নিয়ে। আসলে আমাদের দেশের এই সিন্ডিকেট গুলা কি আমলা মন্ত্রী এরাই করে, এবং করলে কেন করে? সোহেল ভাই, আমি একটু সংশোধন করতে চাইব। আপনি যে 25টি রিক্রুটিং এজেন্সির কথা বলছেন, এখানে একটু আপনার তথ্যের কথা ভুল আছে। আসলে রিক্রুটিং এজেন্সি ছিল, বেসরকারি রিক্রুটিং এজেন্সি ছিল 100টি, এবং সরকারের যে বোয়েসেল নামক একটি রাষ্ট্রায়ত্ত না, না, recruiting agency আমি বলছি এটা 25টাই, ওগুলোর মধ্যে 25টাই ছিল কার? না, এটা একদমই সত্য না। আমার জানা মতে আমি আপনাকে দেখাতে পারবো যে আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসছে যে এনলিস্টেড রিক্রুটিং এজেন্সি গুলো ছিল মালয়েশিয়ার সাথে, এর মধ্যে 25টাই ছিল তৎকালীন অর্থমন্ত্রী। ওনার ওই স্ত্রীর নামে ছিল, ওনার মেয়ের নামে ছিল, ওনার মেয়ের জামাইয়ের নামে ছিল। আমার জানার মতে হ্যাঁ, ওনার পরিসরে 3টি রিক্রুটিং এজেন্সি ছিল। রুহুল আমিন স্বপন সাহেব ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক, ওনার পরিসরে আরো বেশ কিছু রিক্রুটিং এজেন্সি ছিল। আপনি যদি বলেন যে আমাদের আরেকজন জনশক্তির বড় নিয়ন্ত্রক, এটা হলো ইউনিক স্টার, এটা হলো আপনার নূর আলী সাহেব, এরকমের কিছু ছিলেন। এরপরে আমাদের মন্ত্রী এমপিদের ভেতর থেকেও প্রায় 5-6 জনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। সবার মিলিয়েই এটা 100টি সংখ্যা ছিল। কিন্তু আমার কাছে এই ধরনের কোন তথ্য নাই যে 25টি ওই ভদ্রলোক, ওই ভদ্রলোকই 25টা নিয়ন্ত্রণ করতেন, এটা আমরা প্রুফ পাইছি। তাদের 5-6 জনের যে টিমটা ছিল তৎকালীন সময়, সেই টিমটা পুরো 100টা রিক্রুটিং এজেন্সিকেই নিয়ন্ত্রণ আমরা অর্থমন্ত্রীর আন্ডারেই 25টা ছিল, এটা আমরা পাইছি। যাই হোক, এটা একটা সিন্ডিকেশনের মাধ্যমে চলেছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের দেশে 2টি পারস্পরিক সাংঘর্ষিক আইন চলমান আছে। একটা দেশের শাসন ব্যবস্থায় আপনি অভিবাসীদের জন্য একটি অভিবাসী আইন আছে, যেটি আমার সহ আলোচক বললেন 2013 সালে, এবং এটা আরো 2017 সালে একটা রিভিউ হয়েছে, সংশোধন হয়েছে। আর একটি আইন আছে পাচার, মানব পাচার। এই 2টি আইন কিন্তু সমান্তরালে চলছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হোক, আদালতে হোক, যখন গিয়ে একটা মানুষ সোজাভাবে তার অভিযোগটা বলেন, সেই অভিযোগটাই 2টা আইনের আওতায় পড়ে। কিন্তু দেখেন, অভিবাসী আইনটা যেভাবে করা হয়েছে, সেখানে রিক্রুটিং এজেন্সি একটা বৈধ সংস্থা, জনশক্তি রপ্তানিকারক হিসাবে। আর মানব পাচার আইনে সংগঠিত কিছু অপরাধ, সেটা সেই আওতায় চলে আসে। যখনই একটা মামলা বা একটা অভিযোগ থানায় বা আদালতে অভিযোগ দাখিল করা হয়, তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই মামলাগুলোকে কিন্তু নিয়ে যায় কোথায়? সেই মানব পাচার আইন। বিচারের সিস্টেমটা তখন মানব পাচারের জায়গায়। মানব পাচার হলো একটি অবৈধ পথে, যদি আমি রাষ্ট্রের আইন না মেনে চোরাচালানি করে, চোরাই পথে অবৈধভাবে এই দেশ থেকে হয়তোবা ব্যবসায়ী ভিসায় হতে পারে, ভিজিট ভিসায় হতে পারে, বা কোনো ভিসা না করে, কোনো পোর্ট বা বন্দরকে ব্যবহার না করে আমি যদি চোরাই ভাবে কাউকে কোথাও পাচার করি, সেটা কিন্তু দেখেন, বৈধ রিক্রুটমেন্ট বহির্গমন ছাড়পত্র নিয়ে যাওয়ার পরে যখন এসে অভিযোগ করে, রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ওই মানব পাচার আইনে তার বিচার শুরু করে। না, আমি এটা কেন বলছি, এটা আমার বলার দরকার এই কারণে, তো আমাদের দেশে আইনের শাসন নাই, এটা একটা সম্পদ। কিন্তু আইন যদি হয় পরস্পর বিরোধী,
এবং একটি আইন আরেকটি আইনের সাথে যখন সাংঘর্ষিক হয় তখন নাগরিক হিসেবে আমরা সুবিধা বঞ্চিত হই, আবার অপরাধীও ছাড়া পেয়ে যায়। তো এই মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে অভিবাসন হলো আমাদের একটা কাঙ্ক্ষিত অবস্থা, যে আমাদের দেশের দক্ষ অদক্ষ আদাদক্ষ মানুষকে আমরা বিদেশে পাঠাবো মানব সম্পদ হিসেবে, তারা বৈদেশিক আয় হবে। আপনি জানেন যে আমার দেশে দ্বিতীয় বৃহত্তম আয়টা আসে বৈদেশিক রেমিটেন্স থেকে। এখন আমি আমি আপনার কাছে আবার রিপিট প্রশ্ন করছি, জি, আসলে কি আমাদের দেশে আইনের শাসন নাই? আইনের আমাদের দেশে, আমি শুধু এই সেক্টরটার কথা বলছি না, আপনি কি না, আপনি বলছেন আমাদের দেশে আইনের শাসন নাই। আইনের শাসন নাই, আমি যেই অর্থে বলছি সেটা আপনাকে ক্লিয়ার করছি। আপনি যদি বৃহত্তম অর্থে সকল কিছু ব্যবস্থাপনার আইন, না, আপনি যেহেতু না, যেহেতু পারস্পরিক দুটি আইন আছে আমাদের, হ্যাঁ ওইটা ঠিক আছে, কিন্তু আইনের শাসন না থাকলে তো একটা দেশ চলতে পারে না। আমি শুধু অভিবাসী সেক্টরটায় যে আইন, মানে অভিবাসী সেক্টরে আইনের শাসন নাই একদমই না। হ্যাঁ। আমাদের দেশের প্রতারিত জনগণ, যে কথাটি আমার সমালোচক বলে গেছে, আজকে সরকার কর্তৃক নির্ধারিত মানে অভিবাসন ব্যয় আছে ৭৮,০০০ টাকা, বা কোন কোন দেশে ১.৫ লাখ টাকা, কোন কোন দেশে ১ লাখ টাকা। যখন রিক্রুটিং এজেন্সি কোনো মানুষের কাছ থেকে টাকা নেয় তখন সে কিন্তু ক্যাশে টাকা নেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি। কারণ রিক্রুটিং এজেন্সি সচেতন ভাবে জানে যে আমি তাকে দিলে ১.৫ লক্ষ টাকা রিসিভ দিতে পারবো, এর উপরে দিলে আইন আমাকে ধরবে যে এই সৌদি আরবে যদি ১,৬৫,০০০ টাকা খরচ, তুমি কেন ৫ লাখ নিলে? তখন তখন কি করে রিক্রুটিং এজেন্সি, যে আপনি আমাকে নগদে টাকা দেন, ক্যাশ নিয়ে আসেন। তখন প্রমাণ করতে পারে না, আমার অভিবাসী ওই প্রতারিত মানুষটি প্রমাণ করতে পারে না আদালতে যে আমি তাকে এত টাকা দিয়েছি। তখন তাকে আদালত বলেন আর এই যে ডিএমইটি বলেন, ডিএমইটি সালিসি ব্যবস্থার মাধ্যমে অনেক অভিযোগ নিষ্পত্তি করে। তারা তখন প্রমাণ না থাকার দায়ে তারা তাদের আইন অনুযায়ী ৭০, ৭৮,০০০, ১.৫ লাখের ভিতরে হয়তো রিক্রুটিং এজেন্সিকে জরিমানা করে, এবং সেইটুকু নিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে কম ৪০, ৫০, ২০,০০০ টাকা ক্ষতিপূরণ, পারস্পরিক মীমাংসা, তখন ওই গরিব মানুষটি সব হারিয়ে যা পায় তাই হাতে ভিক্ষুকের মতো নিতে হয়। আপনি কি বলবেন আইনের শাসন আছে? না, এদিক আচ্ছা, এখন আমি আপনার কাছে আবার আসছি। আমি সাজু ভাইয়ের কাছে জানতে চাইবো, এই যে এখন আপনার ইউরোপে যেমন সার্বিয়া, সাইপ্রাস, তারপর পর্তুগালে লোক পাঠাতে হলে তাহলে সেটা তো আমাদের বাংলাদেশ থেকে পাঠানো সম্ভব হচ্ছে না, যেহেতু আমার জানা মতে ওই দেশগুলোর এমবেসি দূতাবাস আমাদের বাংলাদেশে নাই। এখন যে ইউরোপের এই দেশগুলোতে লোক পাঠাতে গেলে ওদের এমবেসি ভারতে ভিসা এখন জটিলতায় আছে, বাংলাদেশ ভারত ভিসা জটিলতা চলতেছে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। তো এই জটিলতার কারণে এটা কি ইউরোপে যারা যেতে চাচ্ছে, যেতে ইচ্ছুক, ইউরোপের ভিসা কি প্রভাব পড়ছে না? ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ আমরা মানে রাজনৈতিক চক্রগুলোর বারবার পারে না বা রাখি না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নিল তখন একটা বড় করে প্রচার হয়েছে যে তিনি ইউরোপিয়ান ইউনিয়নের যত দেশ আছে, ভারতের যত দূতাবাস আছে, সবাইকে আমন্ত্রণের টাকা মনে করে কিনা এমন নিউজ, হ্যাঁ, ২২টি দেশ, এবং ২২টি দেশের রাষ্ট্রদূত সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইউনুসের আমন্ত্রণে ঢাকায় আসছে এবং বড় ধরনের একটা সেমিনার ওখানে হয়েছে, এবং বাংলাদেশের মিডিয়া তো এবং দেশি বিদেশি সমস্ত মিডিয়া প্রচার করছে, এবং ইউনুসের এই ম্যাজিক আমরা দেখতে চেয়েছিলাম, এবং ইউনুস সংশ্লিষ্ট যে সমস্ত বিভিন্ন তখন ছিল বা সরকারি কর্মকর্তারা ছিল, তারা খুব উৎসাহ নিয়ে বলছিলেন যে এটা কিছুদিনের মধ্যে বাংলাদেশ তারা দূতাবাস স্থানান্তর করবে, অথবা মিনিমাম তারা ভিসা সেন্টারটা করবে। দূতাবাস না করতে পারলো এখানে একটা ভিসা সেন্টার হবে, করতে পারলো রোমানিয়া, বুলগেরিয়া, আমাদের এই সংশ্লিষ্ট দেশগুলো সার্বিয়া, মানে আমাদের দূতাবাস যেগুলো নেই, কিন্তু কার্যত কথা প্রচুর ছাড়া আমি কিছু দেখলাম, আমরা কিছু দেখলাম না। একটা কান্ট্রি নতুন করে দূতাবাস বা ভিসা সেন্টার করছে বলে আমার মনে হয়, আমার জানা নেই। তো এই পর্যায়ে এসে দেখা গেছে যে বিগত সময় ইউরোপের বিষয়ে যারা করে, যারা ব্যবসা করে, তারা যতটা
স্বস্তিতে করছে, স্বাচ্ছন্দ্যে করছে, এখন আরো জটিল হয়ে গেছে। আপনাদের বন্ধ নয়, যাচ্ছে এই সংগ্রামী মানুষগুলো যাচ্ছে, এখানে আমাদের কাছে যে তথ্য আছে, কখনো কখনো এই ভিসা যতই জটিলতা থাকুক এই পৃথিবীতে বা এই উপমহাদেশে আমরা মধ্যে খরচ আছে। আমরা যে মানে আমাদের অনুসন্ধানে যে সমস্ত কথাবার্তাগুলো আমরা পাই, অনেক টাকা ব্যয় করে এই ভারতীয় ভিসা তারা সংগ্রহ করে এবং অনেক কষ্টে ভারতীয় ইমিগ্রেশনকে নানা প্রশ্নের জবাব দিয়ে বা কখনো কখনো বিব্রতকর পরিস্থিতি করে উপরে গিয়ে ভিসা সংগ্রহ করে এবারে যখন ওরা আসে, আমাদের দুইটা মেশিন আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, একটা বিডিবিটি, এই মেশিনে তাদেরকে যাত্রা করে, অর্থাৎ প্রশ্ন মানে জর্জরিত করে সেখানেও তার বিদেশ যাত্রা বিলম্ব করে এবং তারপর সর্বোপরি যায় এই বিবিধ কাটিয়ে বা যেভাবে ইউরোপে যায়। এখানে আমার কথা এখন যা বলছিলাম যে বাংলাদেশ সরকারের কাজ কি, ব্যবসা শুধু রাখবেই না, যারা ব্যবসায়ী তাদেরকে সুরক্ষা দেওয়া আইনের মাধ্যমে এবং ফিজিক্যালি তাদের পাশে দাঁড়ানো, আপনি কি করতে চান আমি আছি, রাষ্ট্র আপনার পাশে আছে, সেটা করতে ব্যর্থ হয় বা করে না, বা সেরকম শক্তি সামর্থ্য মানসিকতা কিছুই সরকার বা কোন সরকার, আমি কিছু বলছি না, এই দেশের সরকার বা সরকারের যে পার্ট আমলাতন্ত্র কখনোই আন্তরিক না হয়। এই কারণে এই বাজারটা অবশ্যই বাজারগ্রস্ত এবং সোলো এই ইউরোপের বাজারে যদি আমরা একজন লোক পাঠাই আর যদি মিডল ইস্ট 10 জন পাঠাই, রেমিটেন্স কিন্তু পাওয়া খেয়াল করবে এই বাজারটাকে যদি যত্ন না করি অযত্নে হারিয়ে যায়। আমার শ্রমিক যে ইউরোপে গিয়ে 10 টাকায় কাজ করে, ওই পার্শ্ববর্তী দেশের শ্রমিকের 30 টাকার কাজ, ওই একই মানুষ একই জায়গায় কাজ করে, তার ভ্যালু আমার 1 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা তার দেশের প্রোডাক্টিভিটি কারণে। আমাদের এই শ্রমিকের মূল্য কিন্তু পৃথিবীর সব জায়গায় তার চাহিদা আছে, মূল্য কম, আমরা কম টাকায় কাজ করি কিন্তু চাহিদা আছে। এই কম্পিটিশনটা তো রাষ্ট্র করে পার্শ্ববর্তী দেশের আমার সাথে কম্পিটিশন করে, আমার রাষ্ট্রটাকে যদি থামাই দেওয়া যায়, আমার দেশটাকে থামাই দিতে পারলে তার দেশের লোক যাবে, বাঙালিকে বাধাগ্রস্ত করতে পারলে বিকল্প হয়ে যাবে। এখানে এই ভিসা নীতিতে আমাদের দেশে আমাদের দাবি, দীর্ঘদিনের দাবি যে কর্মীরা তারা ভিসা নিয়ে আসে, সেজন্য খুব দ্রুততম সময় এবং সহজ শর্তে ইমিগ্রেশন পাওয়া যেতে পারে। আমাদের বাস্তব কথা হলো যে ভিসা সঠিক, সে চলে যাবে, তাকে বাধাগ্রস্ত করিয়ে না। কিন্তু এইখানে দেখা যায় যে আমাদের আর বন্ধু আছে রাষ্ট্রের নাগরিকের চেয়ে বেশি প্রিয়, তার নাম হলো এনজিওরা যেমন ব্যবসায়ীদেরকে ঘায়ল করে, তেমনি আমাদের বিদেশ যাত্রার প্রবাসীদের যাত্রা পথে মারাত্মক বাধা সৃষ্টি করে এবং তারা কার কাছে বাস্তবায়ন আমি জানি না। এনজিওরা যখনই বাংলাদেশের মন্ত্রণালয় বা সরকারের পরিচালিত জায়গায় তাদের অবস্থান থাকে, তারা সেখানে এক্সেস পায়, বিভিন্ন সময় যখন আইন কানুনগুলো হয় বা যে শর্তগুলো দেওয়া থাকে সেখানে তাদের প্রভাব থাকে, যার ফলে এই আমাদের অভিবাসন সেক্টরে আমার মনে হয় আমি যতটুকু এই সেক্টর নিয়ে ভাবি কথাবার্তা বলতে পারি, তাতে এনজিওরা মিসগাইড করে। আমি সব এনজিওরা বলছি না, দেশের কল্যাণের যে এনজিও আছে বেশিরভাগ এনজিও আছে যারা তারা কি করে সেটা আমি অবগত ঠিক মতো জানি না, কিন্তু আমি মনে করি তারা এই সমস্ত সেক্টরের জন্য বিপদ। আমরা বিভিন্ন সময় যারা দেখতে পাই এয়ারপোর্টে আমরা এই যাত্রী যখন আসে, অনেক মালিকের অভিযোগ আছে, সে তার ব্যক্তিগত কারণে সে ফেরত আসছে, সে তার নিজের ত্রুটির কারণে ওখান থেকে মানে কি বলে বিতাড়িত হয়েছে, আসলে অনেক অপরাধ করেন, সেটাকেও ধরে নিয়ে একটা মামলা বসে যাবে ওই এজেন্সির নামে, সে করতে চায় না, যাত্রী চায় না, কিন্তু সে এয়ারপোর্ট থেকে দাঁড়াই খেলে আইলেই তার ওই আত্মীয় এনজিও সে বলে আপনি কোথা থেকে আসছেন নোট করে ফোন করে আপনি আসেন, আপনাকে পাই। এটা কিন্তু আমাদের এই সেক্টরের আচ্ছা, আমি আপনার কাছে আবার আসছি। আমি হায়দ্রাবাদের কাছে জানতে চাইবো, এই যে রিক্রুটিং এজেন্সিগুলো অনেক গ্রামের সহজ সরল লোকের সাথে প্রতারণা করছে। এই যে কিছুদিন আগেও আমরা দেখলাম মিডিয়ায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ওদেরকে নামাই দিচ্ছে, ওনারা যখন ইমিগ্রেশনে গেছে ওনাদেরকে যে ভিসা দেওয়া হয়েছে সেটা দেখছে ফেক, ইমিগ্রেশনে ইন করতে পারেনি। এদের জন্য কি করা যায়, কি করলে এরা শুধরাবে? আমি বরাবরই আশাবাদী মানুষ, আমি কখনো আশা খাই না, আর স্বপ্ন আমি ঘুমিয়ে যা দেখি দেখি তার চাইতে এই যে প্রতারণার ঘটনাগুলো আছে, আমাদের পশ্চিম পর্যায়ে এক ধরনের দুর্নীতির প্রবণতা আছে।
তার প্রকৃষ্ট উদাহরণ আমার দেশের দুর্নীতি দমন কমিশন নামে। আমি খুশি হতাম যদি এই কমিশনটির নাম দুর্নীতি দমন কমিশন না হয়ে সুশাসন কমিশন, কারণ দুর্নীতিকে দমন করতে হবে। দুর্নীতি একটি নেগেটিভ শব্দ, দমন একটি নেগেটিভ শব্দ। কিন্তু আমরা এই নামকরণের মধ্যে দিয়ে দুর্নীতিকে কিন্তু স্বীকৃতি দিচ্ছি, অর্থাৎ আমার দুর্নীতি আছে, আমি সেটাকে দমন করতে চাচ্ছি। এর জন্য আমি একটা স্পেশালাইজড কমিশন করছি। কিন্তু যদি হতো যে আমার দেশে আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, যে কোনো নাম আমি পজিটিভ নাম দিতে পারতাম, আরেকটি কমিশন করা কাজে কি? অর্থাৎ দেখেন নামকরণ কিভাবে একটা প্রতিষ্ঠানের চরিত্র। তুমি চোর খুঁজলে তুমি সাধু বানাবে না, চোরকে সাধু বানালেই হয়। অর্থাৎ আমাদের রিক্রুটিং এজেন্সি বলি, দালাল বলি, মধ্যস্বত্বভোগী বলি, মানব পাচারকারী বলি, যেরকমই আমি নামকরণ করি না কেন, ফ্যাক্ট হলো আমার দেশের নাগরিকরা তাদের পেটের দায়ে, সংসারের দায়ে, বিদেশের আরো একটু ভালো জীবনের জীবন মান উন্নয়নের জন্য, সামাজিক ভারসাম্যের জন্য সে যেতে চায়, তার পরিবারের জন্য সে যেতে চায়, তার কষ্ট অর্জিত ঘামর্জিত টাকা সে দেশে পাঠাতে চায়। কিন্তু তাদের যে জায়গাটা করি, সেখানে আমাদের সবচেয়ে বড় যে জায়গাটি নিশ্চিত করতে হবে, আপনি জানেন না, আইএলওর পরিসংখ্যান যদি বলি 2025 সালে শুধুমাত্র সমুদ্র পাড়ি দিয়ে অন্যান্য পথে অবৈধভাবে 25,000-এর কাছাকাছি, 24,000 কতজন যেন মানুষ ইউরোপে প্রবেশ করেছে। তার ভিতরে 80% মানুষ গিয়েছে ইতালিতে, এবং এর সকল মানুষগুলো এরা পৌঁছতে পেরেছে। যারা পৌঁছতে পারেনি, যারা নৌকাডুবি হয়ে মারা গেছে, যারা অন্যভাবে দেশে ফেরত আসছে, যারা বিভিন্ন কারাগারে বন্দী আছে, সে সংখ্যা নাই। তাহলে এই অবৈধ মানুষগুলো তো এই দেশের কোনো না কোনো এয়ারপোর্ট থেকে যেতে হয়েছে। আপনি জানেন না, আমি বলবো এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দেশের এয়ারপোর্ট ভিত্তিক একটি মানব পাচার সিন্ডিকেট আছে। এই রিক্রুটিং এজেন্সি আমরা করতেছি, রিক্রুটিং এজেন্সি তো বৈধভাবে ম্যান পাওয়ার করে ভিসা যাদের আছে তাদের মাধ্যমে একটা লোক পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু এর বাইরেও বাইপাস দিয়ে হাজার হাজার, যে পরিসংখ্যানটা আমাদের জানা নাই, কারণ চুরির পরিসংখ্যান কখনো জানা যায় না, সেভাবে মানুষ প্রতিনিয়ত এই আমাদের এয়ারপোর্ট থেকে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে আমাদের সেই সুরক্ষা, সেই নৈতিকতার শাসনের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের এই দেশের মানুষেরই হবে। আর রিক্রুটিং এজেন্সিকেও ওই দায়বদ্ধতার, আইনের দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে হবে, এবং প্রতিটি প্রবাসগামী জব সিকার যারা আছে, যারা চাকরি করতে যাচ্ছে, তাদের সাথে সরকারের সরাসরি একটা যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে, এবং বহির্গমনের যে আমাদের যে নীতিমালা, অভিবাসনের নীতিমালাকে পরিবর্তন করে এটাকে সহজতর করতে হবে। ব্যক্তি তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মাঝে সংগঠিত ভিসাকেও কেন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মানে নিতে হবে? এখনো আমি আমার আত্মীয়র মাধ্যমে একটা ভিসা নিয়ে আসলে আমাকে রিক্রুটিং এজেন্সির কাছে দৌড়িয়ে গিয়ে বলতে হবে যে আপনি আমাকে রিক্রুট করেন। একটা নাটক। তখন রিক্রুটিং এজেন্সি বলে না দেন, রিক্রুটিং এজেন্সি আমার ভিসাটা নিয়ে বলে যে এই লোক আমি অমুক কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছি, আমাকে বলে দেন। আমি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বলে দেন কেন দরকার? আইন করে দেওয়া হোক, ব্যক্তিগত উদ্যোগে আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, এইভাবে যতগুলো ভিসা সম্মিলিত হবে, সব ব্যক্তি নিজের থেকে হয়েছিল কিছুদিন এই কাজটি, আবার বন্ধ করে দিয়েছে আমাদের কিছু আমরা শুধু পয়সার লোভে। এই কাজটি শুরু করেছিল, এই কাজটি হয়েছিল যে ব্যক্তি তার সেলফে নিজের থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের কাজটি করে যাবে, তার ভিসা যদি সঠিক থাকে। এখন সেটি বন্ধ আছে, নিজেরা দেখতে পারেন, নিয়মিত সেটি বন্ধ করে। তার মানে যতই সহজ প্রক্রিয়ার ভিতরে আমরা যেতে চাই না কেন, আমাদের বাধা দেওয়া। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যান, আপনি পাকিস্তানে যান, আপনি নেপালের মতো ছোট্ট একটি দেশে যান, তাদের অভিবাসন বা এই যে বহির্গমন বা এই অভিবাসীদের জন্য যে ব্যবস্থাটা, সেটা কতটা সহজ এবং কতটা সোজা আপনারা দিয়ে দেন। শুধু তারা টিকিট কাটে এয়ারলাইন্সে, তারা ইমিগ্রেশনে যায় তাদের দেশে, তারা ডকুমেন্ট চেক করে, ডকুমেন্ট সঠিক আছে, তাকে যেতে দেওয়া হয়। এই মাঝখানে বিএমইটি, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এই বিশাল কর্মী বাহিনী, এত হাজার হাজার রিক্রুটিং এজেন্সি,
তারপরে ট্রাভেল এজেন্সি, দালাল, এত মহা সমারোহ, কিন্তু তারা তো যাচ্ছে আমাদের চাই করছে। মালয়েশিয়াতে আমরা লোক পাঠাতে ব্যর্থ হচ্ছি 2-3 বছর যাবত, কিন্তু সেই নেপালের মতো লোক দেশ, তাদের এত এই কিছুদিন আগে নেপালও তো রাজনৈতিক সম্পর্ক, তারপর তাদের অভিবাসন এই প্রক্রিয়া একটু একদিনের জন্য গাছ। আমার জানা মতো মালয়েশিয়াতে তারা রেজার ছিল, মালয়েশিয়া কোম্পানি যখন তারা খুব কর্ণাটক দেশ থেকে লোক নেবে, তারা তো তাদের চাহিদা, তারা তো তাদের মেশিন কামাই রাখে না আমার জন্য বাংলাদেশে। তারা এখন ইন্ডিয়া থেকে লোক নিয়ে এনেছে, তারা মালয়েশিয়া নেপাল থেকে লোক নিচ্ছে, তারা মায়ানমার থেকে লোক নিচ্ছে, তারা ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে। শেষটায় ক্ষতিটা হচ্ছে কার? আমার। আলোচনায় শেষ বলে কিছু নেই, কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী মঙ্গলবার অন্য কোনো আলোচনার বিষয় নিয়ে, নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন।